শেষ সেশনে মোহাম্মদ রিজওয়ান যা করলেন সেটা একেবারে মাহমুদুল্লাহ রিয়াদের মতো কাজ হয়েছে। মানে মাহমুদুল্লাহ রিয়াদ ঠিক তার ক্যারিয়ারের অধিকাংশ সময়ে যেভাবে টেলেন্ডারদেরকে এক্সপোজ করে দিতেন, প্রথম বলেই সিঙ্গেল নিয়ে হচ্ছে বাকি 5 বলে আপনার সব বাঘা বাঘা বোলারদের ফেস করতে টেলদের পাঠিয়ে দিতেন, ঠিক সেম কাজটাই মোহাম্মদ রিজওয়ান করেছেন সালমান আলী ওঘার উইকেটটা চলে যাওয়ার পর। হ্যাঁ, আপনার চতুর্থ দিনের খেলা শেষ হতে আর মাত্র অল্প কিছু মিনিট বাকি। কিছু সময় আগেই তাইজুলের বলেই আপনার পার্টনার সালমান আলী ওঘা, ওয়েলসের সালমান আলী ওঘা একেবারে ক্লিন বোল্ড হয়েছেন। ঠিক আছে, ব্যাটে বলে চমৎকার গ্যাপ ছিল। সেই তাইজুলের সামনে আপনি আর মাত্র কিছু সময় পর হচ্ছে আপনার লাইট তো ছিলই, মানে খেলা অফ হবে আর কি, চতুর্থ দিনের খেলা শেষ হবে। প্রথম বলে সিঙ্গেল নিয়ে আপনি হচ্ছে দ্বিতীয় বলে হাসানকে ফেস করতে পাঠিয়ে দিলেন। ঠিক সেই সময়টাতেই আমাদের ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী তিনি বলছিলেন, ও হ্যালো, লুকস লাইক হি ইজ এক্সপোজিং হাসান, এরকম টাইপ কথাবার্তা বলেছিলেন আর কি, এক্স্যাক্ট এটাই বলেছেন এরকম না। দেন হচ্ছে পাকিস্তানের রমিজ রাজা ছাড়া আরও একজন যে ধারাভাষ্যকার আছেন, তার নামটা আমার এই মুহূর্তে মনে নেই, তিনি বলছিলেন যে মোহাম্মদ রিজওয়ান হয়তো ভেবেছেন এটা তার আসলে সমস্যা না, মানে তিনি তার কাজটা করেছেন, এখন উপর থেকে কেউ যদি আসলে সলিড একটা রান বেস করে দিতে না পারে তিনি আর কতক্ষণ হচ্ছে এভাবে খেলবেন, এই ছেলেটার সমস্যা আছে। আমি যখন ভিডিও করতে বসি ঠিক তখনই ওইরকম চিৎকার অদ্ভুতভাবে সাউন্ড করা শুরু করে, ওকে ধরে দুটো চটকনা দেওয়া উচিত, ঠিক না? এনিওয়েজ, এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে ফ্লোটা হারিয়ে ফেললাম, তো যেটা এখন আমি বলবো সেটা হচ্ছে এই চতুর্থ দিনে পাকিস্তান আসলে কি করেছে। পাকিস্তান প্রথম সেশনে 100-র উপরে রান করেছে, তৃতীয় সেশনে 100-র উপরে রান করেছে, দ্বিতীয় সেশনে আমি খুব বেশি ভুল একেবারেই না করলে 100 থেকে মাত্র 1 রান কম করেছে, 99 রান করেছে। অর্থাৎ খুবই চমৎকার ফ্লোতে তারা রান আসলে তুলেছে। রান তুলতে তাদেরকে একেবারেই বেগ পেতে হয়নি। বাংলাদেশি বোলাররা খুব একটা বিপাকে তাদেরকে ফেলতে আসলে পারেনি। এখন বাংলাদেশ তো উইকেট পেয়েছে অনেকগুলো, যেমন 5টা উইকেট তো মোটামুটি অনেক আগেই তারা পেয়েছে। দেন সালমান ওঘা আউট হওয়ার পর হাসান আউট হলেন, 7 উইকেট হলো। তাহলে আমরা উইকেটগুলো পেলাম কীভাবে? সালমান ওঘা আউট হওয়ার আগ পর্যন্ত, সালমান আলী আঘা ওঘা হোয়াট এভার ইট ইজ, তিনি আউট হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ যে 5খানা উইকেট পেয়েছে, এই 5টা উইকেটের মধ্যে 2টা উইকেট অন্য অনেক সময় বাংলাদেশ আসলে অনেক সময় পেত না। কারণ হচ্ছে আপনার জয়ের যে ক্যাচটা, এটা একটা অসাধারণ ক্যাচ ছিল। এই ধরনের ক্যাচ হর হামেশাই বাংলাদেশি ওই পজিশনে যে কেউ থেকে খুব একটা নিতে পারেন না আসলে, ঠিক আছে? সো এই আউটটা হয়তো আমাদের লাক খারাপ হলে জয়ের হাত থেকে ফসকে যেতে পারতো, কিংবা লিটন কুমার দাস বাবর আজমকে যেই ক্যাচটা নিয়েছেন আর কি, বাবর আজমের লেগ স্টাম্পের বাইরের যে ক্যাচটা, এই ধরনের ক্যাচও খুব একটা কিন্তু আমরা সবসময় নিতে পারি না। সো ওই যে বলে না হাফ চান্সেস, ওই হাফ চান্সেসগুলোই আজকে আমরা কিন্তু নিতে পেরেছি। বাবর যে ফ্লোতে ব্যাট করছিলেন, লিটন কুমার দাস যদি ওই ক্যাচটা মিস করতেন তাহলে নিশ্চিতভাবে শান মাসুদকে নিয়ে বাবর আজম আরও একটা বড় পার্টনারশিপের দিকে এগোতে পারতেন, এবং হয়তো তিনি থেকে গেলে আরও বড় বিপদ অপেক্ষা হয়তো আমাদের জন্য করছিল। বাট শেষ পর্যন্ত আর কি আমরা মোটামুটি বিপদ থেকে উদ্ধার হয়েছে। সো এই টেস্টে আমরা হয়তো জিতেই যাব। প্রথম সেশনে হয়তো টেইল যেহেতু আছে, রিজন একা কতক্ষণ টানবে, হয়তো তিনি নিজেও আউট হয়ে যাবেন। সো আমরা হয়তো জিতে যাব। তবে একটা শিক্ষা কিন্তু আমরা পেতে পারি, সেটা হচ্ছে এই ধরনের স্পোর্টিং পিচে যেখানে চতুর্থ দিনেও হচ্ছে আপনার বোলাররা আহামরি সুযোগ সুবিধা পাচ্ছে না, চতুর্থ দিনের তৃতীয় সেশনে এসেও একেবারে বোলারকে তার মাথা খাটিয়ে তার অসাধারণ নৈপুণ্য দেখিয়ে হচ্ছে উইকেট পেতে হচ্ছে, এই টাইপ অফ সারফেসে আমাদের সেকেন্ড ইনিংসে রান তোলার ক্ষেত্রে ডিফেন্সিভ অ্যাপ্রোচ থেকে কিঞ্চিত পরিমাণে হলেও বেরিয়ে আসতে হবে। বিশেষ করে এই জায়গায় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা কিংবা ইংল্যান্ড অথবা ইন্ডিয়া, অর্থাৎ মোড়ল যে দেশগুলো আছে, টপ 5-6টা দেশের মধ্যে যদি 2-3টা দেশের ব্যাটিং লাইন আপের কথা ধরি, তারা থাকলে হয়তো ম্যাচটা বের করে ফেলতো, ঠিক আছে? এবং আরও একটা ফ্যাক্টর এখানে কাজ করেছে, সেটা চতুর্থ দিন শুরুর আগে সৈয়দ আবিদ হোসেন সামি ভাইয়ের একটা ভিডিও দেখে আমি প্রথমবারের মতো একটু ডিটেইলে জানলাম আর কি, যে দল আসলে ব্যাট করে যে দিনে, মানে যে দল ব্যাট শেষ করে আর কি, ওই দল হচ্ছে পিচে আপনার ওই যে কি বলে এটা, মানে ভারী রোলন দিবে নাকি হচ্ছে আপনার হালকা রোলন দিবে, এটা নিয়ে তারা আসলে ডিসাইড করে। সো বাংলাদেশ যেহেতু তৃতীয় দিনের শেষের দিকে এসে অল আউট হয়ে যায় এবং পাকিস্তান 2টা ওভার ব্যাট করে ফেলে, সো তারা আসলে ডিসাইড করেছিল তারা ভারী রোলন নেবে না, তারা হালকা রোলন নেবে। এবং হালকা রোলন নেওয়াতে যেটা হয়েছে, পিচের যে ক্র্যাকগুলো, ভারী রোলন যদি নিয়েছে তারা, ভারী রোলন নিলে হচ্ছে যেটা হয়, পিচের যে ক্র্যাকগুলো ওকে ধরে দুটো চক্কর দিয়ে আসা উচিত,
পিচের যে ক্র্যাকগুলো থাকে সারাদিন খেলার পর ওইটা মোটামুটি ঢেকে যায়। সো আহামরি খুব একটা বিপাকে পড়তে হয় না ব্যাটারদের, এবং সেটাই কিন্তু পরের দিন সকালে হয়েছিল। আপনার পেসারদের একটা স্ট্যাট দেখাচ্ছিল যে আগের দিন যেখানে তারা 1 পয়েন্ট করে টার্ন পাচ্ছিল পেসারদের, স্পিনারদের মেবি, এদিন সেখানে শুরুতে 0.7 ডিগ্রি টার্ন বা সামথিং লাইক দিস কিছু একটা দেখাচ্ছিল, আমার ঠিক একেবারে মনে নেই। সো এই জিনিসটা আমাদেরকে ব্যাকফুটে কিছুটা ফেলেছে, বাট আমার কাছে মনে হয় মুশির অ্যাপ্রোচ ওয়াজ ভেরি স্লোইশ। এত স্লোইশ খেললে আসলে 300 বল খেলে 150 রান করার থেকে অনেক সময় হচ্ছে আপনাকে 150 বল খেলে 100 রান করাটা দরকার, ঠিক আছে? মাঝে মধ্যে না অ্যাপ্রোচে চেঞ্জেস আনতে হয়। এখন অনেকেই বলবেন মুশি এই রান না করলে তো আপনি কনটেক্সটেই থাকেন না। ভাই রান আপনি করছেন, সো অ্যাপ্রোচ একটু চেঞ্জেস আনেন, তাহলেই তো হয়। আপনি বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসের ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্ট্রাইক রোটেট করতে পারা ব্যাটার। সো একটু চেষ্টা করলে আপনি হয়তো সিঙ্গলস ডাবলস আরও বাড়াতে পারতেন, তাহলে হয়তো রানটা আরও বেশি হতো। সাইকোলজিক্যালি আমরা আরও বেশি রান করতে পারতাম। 450, এনিথিং অ্যাবভ 450 চতুর্থ ইনিংসে, ইট ইজ এ সাইকোলজিক্যাল বিগ থিং, ঠিক আছে? যদিও এটাও পাকিস্তানকে রেকর্ড করেই জিততে হবে যদি তারা জিততে চায় আর কি, এটাও হিউজ একটা রান। তবে যেহেতু পিচের এই অবস্থা, সো কিছু টাইপ সময় না আপনাকে একেবারে প্রথাগত টেস্ট অ্যাপ্রোচ থেকে বেরিয়ে একটু হলেও আপনার অ্যাপ্রোচে চেঞ্জেস আনতে হয়। এনিওয়েজ একটা ভালো পরিমাণ একটা ভালো মাইক কিনতে হবে। যদি কেউ স্পন্সর করতে চান অবশ্যই কমেন্ট করবেন। এই মুহূর্তে টাকা পয়সা অত নেই একটা মাইক কেনার মতো। এই ধরনের সাউন্ড হলে আসলে ভিডিও করাপ্টেড হয়ে যায়। এনিওয়েজ খুবই লম্বা একটা ভিডিও হলো। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।